at the moment 56. Okay, so our topic will be today economics of the environment. Economics. I guess some of you have studied economics as your minor, right? Minor courses who have studied economics in second year. Speak out. Please don't keep mum. Have you got the answer question that I asked you? জি স্যার পড়েছি ইকোনমিক্স। কথা বলছো না কেন? তুমি তো আর কেউ নাই? হ্যাঁ, সবাই কি বোবা নাকি আমি বুঝি না, কেন কথা বলো না? স্যার সবাই তো ইকোনমিক্স পড়ে নাই স্যার, কয়েকজন আয়ার পড়ছিল। আমি কি বলেছি সবাই পড়েছে? বলেছি? আমি বলেছি যে কিছু কিছু তোমরা কেউ কেউ পড়েছো ইকোনমিক্স, পড়েছো কিনা? আমি সামনে মিটিং হলে অনলাইন ক্লাসে ঘোর বিরোধী কথাবার্তা বলবো। কোন রকম একটা অনলাইনে এসে হ্যাঁ হাওয়া হয়ে যাও আর রোল কলের সময় এসে হাওয়া লাগিয়ে দাও, এই ক্লাস করে লাভ কি? কি লাভ আছে অনলাইন ক্লাস করে? অ্যাটেন্ডেন্স দরকার। যারা সিরিয়াস তারা ক্লাসে সিরিয়াস, তারা সব জায়গায় সিরিয়াস, তারা অনলাইনে সিরিয়াস। হ্যাঁ, আলটিমেটলি তাদেরই লাভ হবে। যারা এই যে করে ঘুমাই থাকো, হাউ খাও হাউ খাও, হ্যাঁ এই যে বুঝি তো অনেক সময় মিউট আনমিউট করলে এক্স্যাক্টলি হোয়াট ডুইং। সবচেয়ে সারপ্রাইজ হয়ে যে তোমরা ইউ পিপল ডোন্ট স্টাডি এট অল, হ্যাঁ জাস্ট স্পেন্ডিং টাইম এট হোম। একটা বছর গেল বেশিরভাগ কোর্সে দেখেছি একটা ছেলে লেখাপড়া করে না। হ্যাঁ, একটা ক্লাসে কিছু জিজ্ঞাসা করলে কিচ্ছু উত্তর দেয় না, পারে না। মানে ইউ আর টেকিং ইট এজ এ ফান, জাস্ট কামিং অনলাইন কোন রকম। হ্যাঁ, আর অজুহাত তো আসতেই, স্যার ইন্টারনেট সমস্যা, এই সমস্যা। সারপ্রাইজিং। ইকোনমিক্স কে পড়ে স্যার? আমি আগেই বলেছি যে তোমাদের ভিজিবিলিটি, হ্যাঁ আমি টেকিং নোট। মনে করো না যে আমি স্টুপিড, হ্যাঁ আমি মনে রাখতে পারবো না। যারা ঘুমাইতেছে ঘুমানোর নম্বর দিব সবাইকে আমি, ব্যাস ঘুমানোর নম্বর জীবনের নম্বর আছে। একটা বন্ধ একটা কথা বলবে না, কিছু জিজ্ঞাসা করলে বোবা। বিশ্ববিদ্যালয় এডুকেশন এটা টু ওয়ে এডুকেশন, এটা তো ওয়ান ওয়ে না। কোশ্চেন থাকবে, কোশ্চেন করবা, উত্তর দিবা প্রশ্ন করলে, হ্যাঁ এটা পার্টিসিপেটরি ক্লাস হওয়া উচিত। ওয়ান ওয়ে মানে সিম্পলি কিপ মাম, আই ডোন্ট ওয়ান্ট টু টক পার্টিসিপেশন। তাহলে ক্লাস পার্টিসিপেশন কেন বলি আমরা? আমাদের মার্কসটা থাকে ক্লাস পার্টিসিপেশন। তোমরা মানে কি ছেলে মেয়ে হয়েছে ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, একটা ক্লাস পার্টিসিপেশনের কোনো কারোর কোনো আগ্রহ নাই। আরে ওয়ান ওয়ে পড়ে গেলাম, ব্যাস ফিনিশ লেকচার। আমি নিশ্চিত যে তোমাদের বেশিরভাগ ছেলে মেয়েরা এই ক্লাসে কোথায় চলে যায়, কেউ ঘুমাইতেছে, নাহলে কেউ খাইতেছে, কেউ আড্ডা মারতেছে, একদম ইউজুয়ালি simply doing it all the stuff. ঠিক আছে, if you are happy with B, C, D এগুলা নিয়ে খুশি থাকো, থাকো, অসুবিধা কি, আমাদের কোনো ক্ষতি নাই। ওকে, তো ইকোনমিক্স ডেফিনেশনটা কি? হাউ ডু ইউ ডিফাইন ইকোনমিক্স? শামিমা, তুমি তো একমাত্র আছো এলাই, বলো। Try to define economics. Economics আসলে
ইকোনমিক্স স্যার যেটা হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন মানে মেইন হচ্ছে থাকে টার্ম থাকে ইন্টেনশন থাকে যে একজন ব্যক্তি যখন কোনো অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত হবে তখন তাকে অবশ্যই প্রফিট ম্যাক্সিমাইজেশনের সাথে মানে তার হচ্ছে ইন্টেনশনটা বৃদ্ধি করতে হবে যে সে কিভাবে তার প্রফিট ম্যাক্সিমাইজেশন মানে প্রফিট ম্যাক্সিমাইজ করবে। আচ্ছা, প্রফিট ম্যাক্সিমাইজেশনটা কিভাবে হবে? কিভাবে হবে? রাস্তায় দাঁড়ালে কি প্রফিট ম্যাক্সিমাইজেশন হয়ে যাবে? না স্যার, অর্থনৈতিক কর্মকাণ্ড মানে যে কোনো ধরনের হচ্ছে কর্মকাণ্ড করবে, যেমন সে ফ্যাক্টরি ক্রিয়েট করবে, তারপর সে একটা ডেয়ারি ফার্ম দিবে বা ইনভেস্টমেন্ট। জি স্যার। ইনভেস্টমেন্ট। জি স্যার। এত কথা তো বলার প্রয়োজন নেই। ইন্ডাস্ট্রি করুক আর ডেয়ারি ফার্ম করুক ইত্যাদি ইকোনমিক অ্যাক্টিভিটি করুক, ইনভেস্ট করতে হবে নাকি? জি স্যার। ইনভেস্টমেন্ট থাকবে, থাকার পরে আর কি হবে? সেখানে প্রোডাকশন হবে। প্রোডাকশনটা বললা যে চেষ্টা করে ম্যাক্সিমাইজ করার আউটপুট, তাই না? তার করতে হবে এবং তাকে চেষ্টা করতে হবে যে র ম্যাটেরিয়াল যেন কম খরচ হয় নাকি? জি স্যার। লেবার কস্ট যেন কম হয়, তাই তো প্রফিট ম্যাক্সিমাইজেশন। কম খরচে কিভাবে প্রফিট ম্যাক্সিমাইজ। এক্স্যাক্টলি। এন্ড দেন আলটিমেটলি একটা প্রোডাক্ট বা সার্ভিস সেটার যে স্টার্টিং ফ্রম প্রোডাকশন, তার ট্রান্সপোর্টেশন, ডিস্ট্রিবিউশন যেটা বলি না, কনজাম্পশন, ঠিক না? জি স্যার। এইসব বিষয়গুলো ইকোনমিক্স ডিল করে নাকি? জি স্যার। Am I correct? খুব সিম্পল অর্থে ইকোনমিক্স তো সহজ জিনিস না, হিউজ ইস্যু, মাইক্রো ম্যাক্রো অনেক কিছু, তাই না? জি স্যার। তো ইউ আর ভেরি রাইট যে ইকোনমিক্স ট্র্যাডিশনালি used to focus on profit maximization, তাই না? জি স্যার। কিন্তু এখন এই যে থিঙ্কিং, আমরা কেন এনভায়রনমেন্টের ইকোনমিক্স এর কথা আনছি? এনভায়রনমেন্টকে কিভাবে আমরা সেভ রেখে, আমরা তো মানে ইকোনমিক অ্যাক্টিভিটিস যখনই করব তখনই এনভায়রনমেন্ট পলিউশন মানে এনভায়রনমেন্টটাকে মানে নষ্ট হয়ে যাচ্ছে বা এটা মানে ক্ষয়ে যাচ্ছে এনভায়রনমেন্টটাকে। তো এটা আমরা কিভাবে মানে মেইনটেইন করে আমরা আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড কিভাবে সম্পন্ন করব বা আমরা আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড কিভাবে করতে পারি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি মানে ম্যানারে, মানে এনভায়রনমেন্টটাকে আমরা সেভ রাখবো, সেই সাস্টেইনেবল এনভায়রনমেন্ট করব এবং সেটার প্রেক্ষিতে আমরা অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন করব। ওকে, প্রশ্নটা হলো যে কেন করব, তাই না? স্যার আমাদের অস্তিত্ব টিকে রাখার জন্য, আমরা যাতে আমাদের জেনারেশন মানে টিকে রাখতে পারি, আমাদের পৃথিবীটাকে আমরা অনেকদিন লাস্টিং করার জন্য, মানে পৃথিবীটাকে সেভ রাখার জন্য। লাস্টিং করার জন্য স্যার অনেকদিন। ইকোনমিক অ্যাক্টিভিটিস এর র ম্যাটেরিয়ালস গুলো তো আমরা এনভায়রনমেন্ট থেকেই পাই। যদি আমরা এনভায়রনমেন্টকে প্রোটেকশন করতে না পারি আমরা তো ভবিষ্যতে র ম্যাটেরিয়ালস পাবো না ইকোনমিক অ্যাক্টিভিটিস চালানোর জন্য। রাইট, র ম্যাটেরিয়ালস এন্ড এনার্জি, তাই না? দুইটাই রিসোর্সেস that we receive or get from the environment, right? A part of the environment. So ultimately যেটা হলো যে ট্র্যাডিশনালি ইকোনমিক্স এর কাজ যেটা তোমরা বললা, ইউজিং র ম্যাটেরিয়ালস, ইউজিং এনার্জি, ম্যাক্সিমাইজিং দ্য প্রফিট, তাই না? প্রফিট ম্যাক্সিমাইজেশন অথবা গুডস এন্ড সার্ভিসেস ডিস্ট্রিবিউশন, প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন এন্ড কনজাম্পশন ইত্যাদি, এইসব ডিলিং, তাই না? এর সাথে আরো ডিফারেন্ট ইস্যুস আছে। হ্যাঁ, কিছুটা তুমি চেষ্টা করছো বলার যে ওয়াই ইকোনমিক্স অফ দ্য এনভায়রনমেন্ট বা এনভায়রনমেন্টাল ইকোনমিক্স যে বিষয়গুলো এখন আসছে না, এনভায়রনমেন্টাল ইকোনমিক্স, ঠিক না? একটা সময় কিন্তু এই ধরনের টার্মিনোলজি ইউজই করা হতো না। এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং আবার এনভায়রনমেন্ট কিসে, তাই না? কোস্টাল ইঞ্জিনিয়ারিং, ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং আছে না, পৃথিবীর বিভিন্ন দেশে দেশে এগুলো ডিগ্রি দেওয়া হয়। আইডিয়াটা কি? আইডিয়াটা হলো যে ইঞ্জিনিয়ারদের কাজ কি? সিভিল ইঞ্জিনিয়ার যদি ফর এক্সাম্পল কনস্ট্রাকশন করে, তাই না? ব্রিজ করতে দাও, ব্রিজ করা ফাঁকা জায়গা, ইটস ভেরি ইজি, জাস্ট কনস্ট্রাক্টেড ব্রিজ। বাট নো ম্যাটার দি এনভায়রনমেন্ট ইজ ডিগ্রেডেড এট দি কস্ট অফ দ্য এনভায়রনমেন্ট, তাই না? পরিবেশে কি হলো না হলো, যে নদীর প্রবাহ ঠিক থাকলো কিনা, ফর এক্সাম্পল ফরেস্ট রিসোর্সেস, তাই না? ড্রেনেজ, ওয়েটল্যান্ডস, তো এইগুলা ইকোলজিক্যাল প্রসেস, এগুলা থ্রেটেন্ড হলো কিনা, দে কেয়ার ফর দি কনস্ট্রাকশন, রাইট? তো এই কারণে ইঞ্জিনিয়ারিং সারা পৃথিবীতেই এটা বহু আগে থেকে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং, সেখানে সোশিওলজি পড়ানো হয়। হ্যাঁ, অ্যাটলিস্ট 1/3, 35, 30%, 40% সোশিওলজি। কেন? বিকজ the engineers should know the intents and the objectives of structural
activities, right? এটা কার জন্য ইঞ্জিনিয়ারিং, তাই না? কিসের জন্য? ডেভেলপমেন্ট কার জন্য? ফর হিউম্যান বিংস, ফর সোসাইটি। এখন সোসাইটি সোশ্যালজি না বুঝে যে মানুষের উপকারে আসবে কিনা, এখন মানুষের উপকারে আসছে একটা ব্রিজ করতে গিয়ে, ইকোনমি অ্যাক্সিলারেট করতে গিয়ে, তাই না? তুমি এনভায়রনমেন্ট ধ্বংস করে দিলে। তো আমরা এগুলো আলোচনা করবো আরো। It is already widely recognized. Environmental care is the best care. Am I correct? Environmental care is the best care. So if you don't care for the environment, so you will not also be cared by environment. You will be simply, damage lost. So very right. এখন এই যে ওভার টাইম, এটাও এক ধরনের ইভলিউশন বলতে, প্যারাডাইম শিফট বলতে পারো। থিঙ্কিং not only from profit maximization at the cost of energy, environmental resources, but rather, if we study the environment, if we study economics, যে এটাকে যেভাবে দেখি যে scarce resources is scarce. As you said, they're protecting ecological processes or environmental components, how we can, produce goods and services. Okay, so you're very right. You mentioned sustainability. Again, একই দিন কথাবার্তা। হ্যাঁ, তো not only producing the goods and services খালি produce করলাম, then we maximize our profit, but ultimately it is not going to be sustainable. না, sustainable হবে না। কারণ কি? খুব সিম্পল এক্সাম্পল, যে আমাদের লেদার ইন্ডাস্ট্রি, হ্যাঁ, আমরা প্রফিট ম্যাক্সিমাইজ করেছি, আমরা বিদেশে এক্সপোর্ট করেছি, অনেক ফরেন কারেন্সি অ্যাসিড করেছি, এটাকে আর্ন করেছি, কিন্তু এখন এর এট দি কস্ট অফ দ্য রিভার্স, ওয়েটল্যান্ড, সারফেস ওয়াটার বডিজ, সেগুলার ইকোলজিক্যাল প্রসেস এখন রিস্টোর করতে গেলে যত টাকা লাভ করেছি সব খরচ করলে এগুলো রিস্টোর করা যাবে। তাই না? আমরা উই হ্যাভ রিয়েলাইজড ওভার টাইম, এখন এই যে কনজারভেশন ইকোলজিক্যাল প্রসেস, এটাকে মেনটেন করা কেন প্রয়োজন? এগেইন, এটা বহু আগে থেকেই বলে আসছে, প্রথম ক্লাস থেকে, যে মানুষের হিউম্যান এনভায়রনমেন্টকে প্রোটেকশনের জন্য, কন্টিনিউশনের জন্য, হিউম্যান এনভায়রনমেন্ট টিকিয়ে রাখার জন্য আমাদের এই ইকোলজিক্যাল প্রসেস মেনটেন করতে হবে, তাই না? এবং সেটা অনলি পসিবল যদি আমরা এনভায়রনমেন্টকে কেয়ার করি, এনভায়রনমেন্ট বেসড যদি ডেভেলপমেন্ট করি, রাইট? তাহলে এনভায়রনমেন্ট, এখন এই যে ইকোনমিক্স এর অনেক টার্মিনোলজি আছে, যেমন ধরো আমরা বলি অডিটিং, একটা ফার্ম বা কোম্পানি বা ইন্ডাস্ট্রি যে পরিমাণ প্রডিউস করে, তার যে লাভ লোকসানের হিসাব, ঠিক না, তার প্রফিট, তার সেভিংস, তার এক্সপেন্ডিচার, ইনকামের উপরে কিন্তু একটা কি হয়, তার একটা ট্যাক্স বার্ডেন হয়, তাই না? প্রতি বছর ট্যাক্স দিই আমরা, ইনকাম ট্যাক্স দিই। এখন ইনকাম ট্যাক্স এটা একটা জিনিস, আর একটা হলো যে ইকোলজিক্যাল অডিটিং, যে এনভায়রনমেন্ট ঠিক আছে কিনা, অথবা তুমি এনভায়রনমেন্টকে কতটা পলিউট করছো, সো দ্যাট শুড অলসো বি অডিটেড, রাইট? এগুলো আমরা আরো পরে আসছি আলোচনায়। তো এইটা একটা থিঙ্কিং। আর একটা হলো যে ফার্মে যেমন এক্সপেন্ডিচার, ইনকাম এগুলো অ্যাসেস করা হচ্ছে, ঠিক তেমনি এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্স, যারা বিশেষ করে ম্যানুফ্যাকচারিং ইউনিট কোম্পানি, পলিউটিং ফার্ম, পলিউটিং কোম্পানি ইউনিট, তাদেরকে মনিটর করা, তাদেরকেও বছরের এই এনভায়রনমেন্ট কমপ্লায়েন্স গুলাকে অ্যাসেস করা, ইভ্যালুয়েট করা, অডিটিং করা, রাইট? তো যদি আমরা এই এনভায়রনমেন্টকে ফোকাস করি, এনভায়রনমেন্ট বেস সবকিছু করতে চাই, তাহলে সেই ইকোনমিক্সও গ্রিনার হতে পারে। গ্রিনিং অফ দ্য ইকোনমিক্স, যেটা কথা হচ্ছে গ্রিনিং অফ ইকোনমিক্স, যে হাউ টু মেক ইকোনমিক্স গ্রিন। শুধু সেখানে প্রফিট ম্যাক্সিমাইজেশন হবে না, সেখানে শুধু র ম্যাটেরিয়ালস এর ব্যবহার, রিসোর্সের ব্যবহার, ডেপ্লিশন এগুলো হবে না, বরং এটা কত মিনিমাম লেভেলে রিসোর্স ব্যবহার করা যায় এবং প্রফিট আউটপুটটাকে ম্যাক্সিমাইজ করা যায়, যেটাকে আমরা বলছি এফিসিয়েন্সি, অপারেটিং এফিসিয়েন্সি কে এনহান্স করা যায়, রাইট? সেটা আসলে আলটিমেট লক্ষ্য। ওকে, আমরা ইফ উই গো ফরওয়ার্ড, এনভায়রনমেন্টাল ইকোনমিক্স, তো এরকম ডিসিপ্লিন, এই ধরনের টার্মিনোলজিজ এক সময় অলমোস্ট ছিলই না। ইকোনমিক্স আবার এনভায়রনমেন্টাল ইকোনমিক্স কি,
হ্যাঁ, যেখানে ইকোনমিক্স এর কাজ হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজ করা, রিসোর্স ব্যবহার করা। হ্যাঁ, তো সেখানে যেহেতু আমরা উই রিকগনাইজ ওভার টাইম থ্রু ইনক্রিজিং হিউম্যান ডিমান্ড অফ ন্যাচারাল রিসোর্সেস, হ্যাঁ, যে হাউ টু কনজার্ভ রিসোর্সেস, হাউ টু কনজার্ভ দ্য ইকোলজিক্যাল প্রসেসেস। এইটা রিকগনিশন করে যে আমরা একটা সময় বুঝতে পেরেছি হিউম্যান বিংস যে ইকোলজিক্যাল প্রসেস প্রত্যেকটারই একটা ফুটপ্রিন্ট, এটা লিমিটেড, এটার একটা বাউন্ডারিটা লিমিটেড না, এটা রিসোর্সেস, এটা স্কেয়ার্স, এটা আনলিমিটেড না, পৃথিবীর কোনো রিসোর্সই আনলিমিটেড না, ঠিক না? তো উই হ্যাভ অলরেডি রিকগনাইজড এবং উই হ্যাভ অলরেডি আইডেন্টিফাইড, ইভ্যালুয়েট গ্লোবাল, ইভেন আমাদের যে ওশানিক রিসোর্সেস, হ্যাঁ, একটা সময় বলা হয়তো যে ওশানস তো এটার ocean offers limitless, right, opportunities. But এখন আমরা দেখছি যে না, oceanic resources are also becoming scarce resources, right? So the resources that exist on Earth are all, scarce, becoming scarce, right? Because human beings are already 8 billion, 9 billion, will be in future. So the demand is ever increasing, gradually increasing, okay, and depleting the scarce natural resources, particularly non-renewable resources. Okay, so economics is defined as a study of how scarce resources are allocated among the competing users. Scarce resources, how they are allocated among competing users are competing. যদি কম্পিটিটর না থাকে বাজারে, তাহলে কিন্তু কোনো রিসোর্স, কোনো পার্টিকুলার গুডস এর উপরে কোনো ডিমান্ড তৈরি হবে না, ঠিক না? ডিমান্ড তখনই তৈরি হবে যখন there will be বলে যে ইউজার্স, ডিফারেন্ট টাইপ অফ ইউজার্স, কম্পিটিং ইউজার্স, কে কিভাবে নিবে ইউজার, তখন এই রিসোর্সের ডিমান্ড ক্রিয়েশন হবে, যার ফলে সেটা প্রডিউস করতে হবে। হ্যাঁ, এখন যেমন একটা জিনিস বাজারে আসছে অ্যাভেলেবল, কোনো মানুষ এটাকে ইউজ করে না, কোনো ডিমান্ড নেই, তাহলে কিন্তু এটার কোনো জেনারেশন প্রোডাকশন কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, এই জন্য মনে রাখতে হবে যে প্রত্যেকটা রিসোর্সেস স্কেয়ার্স রিসোর্স, আমরা যে গুডস সার্ভিস ব্যবহার করি স্কেয়ার্স। এনভায়রনমেন্টাল ইকোনমিক্স on the other hand analyzes the economic basis for pollution problems, right? The pollution, আমরা প্রথম থেকে বলছি যে pollution is the main issue, right? Pollution is the main issue, particularly environmental pollution, all sort of environmental pollution, and particularly created by industries. And for this reason, actually, this is why we are studying environmental management. Otherwise, perhaps there is no meaning of, significance of studying environmental management, right? And completely human used, human created, human induced, right? Pollution related অনেক ধরনের ইস্যুস আছে, কমপ্লায়েন্সেস আছে, pollution related অনেক কনসিকুয়েন্সেস আছে, হেলথ রিলেটেড ইস্যুস আছে। এই কারণে যে ইকোনমিকটাকে কাজে লাগানো, এখন ইকোনমিক্স এর অনেক ধরনের টুলস টেকনিক্স আছে, হ্যাঁ, অনেক ধরনের মেথড আছে কিভাবে এটাকে ডিল করা যায়, এই এনভায়রনমেন্টাল পলিউশনকে ডিল করা যায়, না? যেমন ইকোলজিক্যাল অডিটিং এর কথা বললাম, ফার্মের যেমন অডিটিং, ঠিক সেরকম ইকোলজিক্যাল অডিটিং। অনেক ট্যাক্সেস আছে, যে ট্যাক্সেস গুলা এখন এনভায়রনমেন্টাল ট্যাক্স বলা হচ্ছে, ইকো ট্যাক্সেস, ইকোলজিক্যাল ট্যাক্সেস, এরকম নানান ধরনের পলিউটার পে প্রিন্সিপল, যেগুলো আমরা এখন আলোচনা করবো। অনেক ট্যাক্সেস, না? পার্টিকুলারলি যে একটা ইন্ডাস্ট্রির কথা চিন্তা করি, যে ইন্ডাস্ট্রি গুডস তৈরি করে এবং সেটা একটা ফিনিশ প্রোডাক্ট এট দি কস্ট অফ এনার্জি, র মেটেরিয়ালস, বাট এর সাথে কিন্তু বাই প্রোডাক্ট তৈরি হয়, ওয়েস্টেজ তৈরি হয়। এইটাকে ট্রেডিশনালি এই যে ওয়েস্ট ওয়াটার অথবা ওয়েস্টেজ বার্ডেন্স, হ্যাঁ, দ্যার আর ট্রেডিশনালি ignored মানে দ্যার আর নট ক্যালকুলেটেড ইন দি এন্টায়ার প্রোডাকশন সিস্টেম। একটা গুডস যখন তৈরি হয়, মোবাইল ফোন, আমাদের মোবাইল ফোন দ্বারা ইউজ ফর এক্সাম্পল, এইখানে কি পরিমাণ খরচ হয়েছে, ফর এক্সাম্পল র মেটেরিয়ালস, এনার্জি, লেবার কস্ট, সবকিছু হিসাব করা হয়েছে, হ্যাঁ। কিন্তু যদি এনভায়রনমেন্টাল বার্ডেনটা হিসাব করা হইতো,
যে এনভায়রনমেন্টাল বার্ডেন তো চোখে দেখা যায় না, এবং ইটস নট রিয়েলি লং টার্ম, এই শর্ট টার্ম না, এটা লং টার্ম। এখন সাভারের লোকজন, গাজীপুরের লোকজন, ঢাকার লোকজন তো এর বাইরে না, বুঝতেছে যে আসলে এনভায়রনমেন্টাল কস্ট কি জিনিস। অনেক ইন্ডাস্ট্রি তাদের ওয়াটার বডি গুলার যে চেহারা, যে পানির কালার এবং যে স্মেল, হ্যাঁ, জাস্ট সাভারে গিয়ে ওখানে যে তুরাগ নদী আছে, ড্রাই সিজনে একটা নৌকা ভাড়া করে সবাই একটু ঘুরতে যেও, যে কিরকম স্মেল, কালার দেখে বুঝতে পারবা ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ ওয়াটার যে ফিজিক্যাল অ্যাট্রিবিউটস গুলা কি, কালার, তাই না, অর্ডার আছে না এগুলা, তারপরে টার্বিডিটি মানে কালার ইত্যাদি, ট্রান্সপারেন্সি, তাই না, টেস্ট তো খেয়ে দেখে তো রিস্ক নেওয়া যাবে না, ব্যাকটেরিয়া আছে প্রচুর। আচ্ছা, এটা তো গেল একধারে, নদীর একধারে প্রচুর সবজি চাষ হয়, হ্যাঁ, সেই সবজির চাষ সাভারের লোকজন বা ঢাকার লোকজন সাভার থেকে কিনে নিয়ে আসে, ঢাকায় নিয়ে এসে খুব গর্ব করে বলে একদম সবুজ কেবল টাটকা কিনে নিয়ে আসলো। আই ডোন্ট নো ওর মধ্যে কি হ্যাজার্ডাস কেমিক্যালস গুলা যেগুলো আছে সেটা আসলে শরীরের জন্য খারাপ কিনা। হ্যাঁ, মাঝে মাঝে আবার কেমিস্টরা একটু ফতোয়া দিয়ে দেয় যেন মানুষজন ভয় না পায়, বলে যে রান্না করলে, সিদ্ধ করলে আর কিছু থাকে না কেমিক্যালস। যাই হোক, আর নদীর ওই পারে আর একটা অপোজিট সাইড অফ দ্য রিভার, ওইখানে দেখবা যে গাদা গাদা মানুষ, তারা ওই কালো পানি, নোংরা পানি, গন্ধ পানির মধ্যে গোসলও করতেছে, গরু পরিষ্কার সবই করছে, হ্যাঁ, ডিটারজেন্ট দিয়ে কাপড় চোপড় পরিষ্কার করতেছে। So they're doing all, activities in the river, based on the rivers. তাহলে নদী আমরা গেলে তো আমরা উইল বি শকড, হায় হায় এটা কি নদী, হ্যাঁ, এখানে তো দাঁড়ানো যাবে না, নৌকায় বসে থাকা যায় না। এই যে পলিউশন রিলেটেড যে ইস্যুস, যে কনসিকুয়েন্সেস, এই নদীকে এখন কিভাবে বাঁচানো যায়? এখন যে ইন্ডাস্ট্রি গুলা এটাকে ধ্বংস করেছে, হ্যাঁ, এই ইন্ডাস্ট্রি গুলাকে যদি বাধ্য করা যাইতো যে তোমরা তোমাদের ওয়েস্ট ওয়াটারটাকে খেয়ে ফেলো, হ্যাঁ, হজম করতে হবে তোমাদের নিজের, হ্যাঁ, তুমি নিজে গ্লাসে শরবতের মতো খেতেও পারো, অথবা তুমি ম্যানেজ করো, তুমি ইউ আর নট অ্যালাউড টু লেট ইট গো আউটসাইড ইউর কম্পাউন্ড, ঠিক না? যদি বাধ্য করা যাইতো, বাধ্য করা যদি না যায়, ঠিক আছে, তুমি কমপ্লায়েন্স ইনস্টল করো, এখানে মিলিয়ন ডলারের কমপ্লায়েন্স লাগবে, সেটা করো, হয় খেয়ে ফেলো, নাহলে কমপ্লায়েন্স করো, এবং যদি তাও না হয় তাহলে তুমি পে করো। সাভারের একটা লোক ওখানে বসবাস করে, তার অধিকার আছে যে আমার এখানে বাড়ি, আমি ফ্রেশ এয়ার ইনহেল করবো, হ্যাঁ, আমি ফ্রেশ ওয়েটল্যান্ড নদী দেখতে যাব, তাই না? ছোটবেলায় যে সিনেমায় দেখতাম যে ডাক্তার পরামর্শ দিত না, নায়ক নায়িকা কি যে অসুস্থ হয়ে যেত, নায়িকা যে ঘুরতে যেতে হবে, ডাক্তার হাকিম পরামর্শ দিত কি নদীর ধারে বেড়াতে যেতে হবে, নদী মানে রিফ্রেশমেন্ট। এখন সেই নদী কি আছে? সাভারের নদীতে যদি বেড়াতে যায় তাহলে তো সে আরো অসুস্থ হয়ে যাবে, ঠিক না? মানুষজন কক্সবাজার যাইতেছে রিফ্রেশ হওয়ার জন্য, তাই না? কক্সবাজারের যে এনভায়রনমেন্ট, তাতেই আমাদের দেশের মানুষ খুশি, হ্যাঁ, লাখ লাখ লোক এক জায়গায় ময়লার মধ্যে হাঁটাহাঁটি, ধুলাবালি খাইতেছে, তার মধ্যে সাগরে ডুবো খেলতেছে, তাতে খুশি। তারা এখন অখুশি না। সাভারে, হ্যাঁ, লক্ষ লক্ষ লোক দে লিভিং ক্লোজ টু দ্য রিভার, এই যে কন্টামিনেটেড ওয়াটার, তাদের একটু বিন্দু মাত্র তাদেরকে ডিস্টার্ব করে না। যদি ডিস্টার্ব করতো তারা কিন্তু সব রাস্তায় চলে আসতো, স্টপ করো, ইন্ডাস্ট্রি বন্ধ করো। এখন তুমি কি এটা ইউরোপে এটা করতে পারবা? নিশ্চয় পারবো। তাহলে আমরা যদি সচেতন হইতাম যে আমাদের কি ক্ষতি হচ্ছে, আমরা যে পলিউটেড ওয়াটার ইনহেল করছি, মানে এটা যে স্মেল করছি, এটা যে আমরা আমাদের এক্সপোজার হচ্ছে, এবং আমাদের যে ডিজিজেস গুলো হবে, স্কিন ডিজিজ বা অন্যান্য ডিজিজেস, হ্যাঁ, এবং আমরা যদি এই ওয়াটার কোনোভাবে কনজিউম করি, তাহলে আমাদের যে কি সমস্যা হবে, আমাদের আয়ুষ্কাল, আমাদের লাইফ স্প্যান, এটা কি হবে? তাহলে লোকজন যদি এগুলো বুঝতো, তাহলে কি ইন্ডাস্ট্রি গুলো আদৌ থাকতো? ইন্ডাস্ট্রি তারা হয়তো আগুন ধরে দিত, তাহলে রাস্তায় নেমে যেত, স্টপ অল দি প্রোডাকশন সিস্টেম। লোকজনও স্টুপিড মেনে নিয়েছে, লোকজন খুশি, হ্যাঁ, ব্যাস ওয়াটারের যে কালার, আতরের মতো তারা পারফিউমের মতো ব্যবহার করতেছে, ঠিক না? এবং ইন্ডাস্ট্রিয়ালিস্ট গুলাও at the cost of the society, at the cost of the rivers, they are maximizing their profits.
হাজার হাজার কোটি টাকা, এই বছরে 200 কোটি লাভ, পরের বছর 400 কোটি লাভ। কোথায় যাবে ঠিক নেই। কোনো ব্যাংক, কোনো ইন্ডাস্ট্রি তাদের টার্গেট খালি এই বছর 200 কোটি হলে তার আগামী বছর অবশ্যই 100 কোটি টাকা বেশি লাভ করতে হবে। হ্যাঁ, এটা হলো যে একটা একেবারে ইউজুয়াল। এটা ব্যাংক বলো, এটা ওষুধ কোম্পানি, ইন্ডাস্ট্রি, সবার একই ক্যারেক্টার। তারা কি জানে যে 100 কোটি টাকা লাভ করে লাভটা কি হবে? সোসাইটি ধ্বংস করে দিলাম। সোসাইটি, আমিও সোসাইটির পার্ট, আই উইল নট এক্সিস্ট ফর এভার, তাই না? কিন্তু আমার ইন্ডাস্ট্রি টিকে থাকবে, সেটাই আমার রিকগনিশন, রেপুটেশন হবে। বাট আমি সোসাইটিকে ধ্বংস করলাম, আমিও ধ্বংস হয়ে গেলাম, ঠিক না? তাহলে এনভায়রনমেন্ট, যে এনভায়রনমেন্টাল ইকোনমিক্স অ্যানালাইজেস দ্য ইকোনমিক বেসিস ফর পলিউশন প্রবলেম। ইকোনমিক বেসিসটা কি, কিভাবে এটাকে অ্যানালাইজ করা যায়, প্রবলেমটা কি। ঠিক আছে, প্রফিট ম্যাক্সিমাইজেশন না করে তুমি অপটিমাম করো, র ম্যাটেরিয়ালটা তুমি সাস্টেনেবলি ব্যবহার করো, হ্যাঁ, তুমি ওয়াটার রিসোর্সেস, এনার্জি সোর্সেস অপটিমাম ব্যবহার করো, অপারেটিং এফিসিয়েন্সিটাকে এনহ্যান্স করো, এবং ট্রাই টু রিডিউস ইউর বার্ডেনস, ওয়েস্টেজ। হ্যাঁ, ওয়েস্টেজ হলো সবচেয়ে ডেঞ্জারাস জিনিস। এখন প্রত্যেকটা একটা বাই প্রোডাক্ট আছে, হ্যাঁ, আমরা কিন্তু নেভার থট অ্যাবাউট ইট। সিটি যেমন একটা সিটি, আরবান এলাকা, নগর, নগর মানে যেমন অনেক অপরচুনিটিস। হ্যাঁ, নগর মানে হলো যে ইটস এ সেন্টার, এভরিথিং, এমপ্লয়মেন্ট, মেডিকেল, এডুকেশন, হেলথ, ট্রান্সপোর্ট, কি নাই এখানে, সবকিছু সেন্টার, ঢাকা ক্যাপিটাল। বাট এট দ্য সেম টাইম it's a source of wastage. Have we ever thought about it? Millions of tons of wastage are being generated. প্রতিদিন প্রায় 6,000 টন ঢাকা শহরে জেনারেশন হয় ওয়েস্টেজ। তাহলে এই ওয়েস্টেজ, where are they going? Have you ever thought about it? এটা কে হজম করবে, কে খাবে, এটা কে এটাকে অ্যাসিমিলেট করবে? এগেইন এটা এনভায়রনমেন্ট। হ্যাঁ, এটা আমাদের তো ক্ষমতা নেই, আমরা এক জায়গায় ফেলে দিচ্ছি, ডাম্প করছি। ওই ডাম্পিং মানে আবার সোসাইটি ইজ সাফারিং। মানুষের গায়ে যাচ্ছে, মানুষ ইনহেল করছে, নাহলে এনভায়রনমেন্ট পানিতে যাচ্ছে, হ্যাঁ, এটা ঘুরে ফিরে সোসাইটাল লস, সোসাইটি। যাই হোক, এবং পলিসিস অ্যাজ ওয়েল, যে এনভায়রনমেন্ট ইকোনমিক্স ডিলস উইথ দ্য পলিসিস ডিজাইন টু রিজলভ পলিউশন, মিসইউজ অফ ন্যাচারাল রিসোর্সেস, misuse of natural resources, and over extraction of natural resources causing pollution. মিসইউজ করি আমরা, ওয়েস্টেজ করি, রিসোর্স ব্যবহারে অনেক মিসইউজ আছে, সিস্টেম লস, এনার্জি, ওয়াটার, আদার র ম্যাটেরিয়ালস, সেটা একটা জিনিস। ওভার এক্সট্রাকশন, ওভার এক্সপ্লয়টেশন, আননেসেসারি, সবকিছু কিন্তু সমস্যা। তো এনভায়রনমেন্টাল ইকোনমিক্স স্টাডিজ দি অ্যাপ্লিকেশন এন্ড পারফরমেন্স অফ ইনসেন্টিভ বেসড রেগুলেটরি প্র্যাকটিসেস। তাহলে কি ডিল করছে? স্টাডি দি অ্যাপ্লিকেশন এন্ড পারফরমেন্স অফ ইনসেন্টিভ বেসড রেগুলেটরি প্র্যাকটিসেস। এমন রেগুলেটরি প্র্যাকটিস যেটা ইনসেন্টিভ বেস। হ্যাঁ, ইনসেন্টিভটা কি? যেমন একটা ইন্ডাস্ট্রি তাকে রেগুলেট করতে হবে, কিন্তু এট সেম টাইম সেটা আবার কিছু ইনসেন্টিভও পাবে। ইনসেন্টিভটা কি? যদি তার কমপ্লায়েন্স থাকে, হ্যাঁ, সেগুলোকে অ্যাওয়ার্ড দেওয়া হবে, গ্রিন অ্যাওয়ার্ড ইত্যাদি ইত্যাদি, আর বিভিন্ন অপরচুনিটি দেওয়া হবে, হ্যাঁ, তাকে সার্টিফাই করা হবে, রিকগনিশন দেওয়া হবে ইত্যাদি। হ্যাঁ, মানুষ যাতে তাকে রিকগনাইজ করে, সোসাইটি তার অ্যাকসেপ্টেন্স থাকবে, নানা ধরনের ইনসেন্টিভ আছে। ইনসেন্টিভ বিভিন্ন রকম হতে পারে, এটা প্রশংসা, এটা ইনসেন্টিভ। যেমন আমরা কিভাবে ইনসেন্টিভ দিয়ে থাকি, মানুষকে রিকগনাইজ করে থাকি। যখনই বলি যে সালমান এফ রহমান, ও তো শেয়ার কেলেঙ্কারির একজন লোক, হ্যাঁ, হাজার হাজার কোটি শেয়ার এখন অ্যাডভাইজার মন্ত্রণালয়ে, এরকম এইভাবে আমরা রিকগনাইজ করি। তার মানে দাঁড়িয়েওয়ালা একটা লোক, দরবেশ টাইপের, তার ইমেজ করে মানুষ খারাপ ভাবে যে লোকটা আসলে একটা 2 নম্বর লোক, কারণ অনেক ব্যাংকরাপ্ট করেছে, বিশেষ করে শেয়ার বাজার অনেক টাকা নিয়ে এসছে, লোপাট করেছে। হ্যাঁ, এটা শুধু দিস ইজ নট ফ্রম মি, এটা যারা রাস্তায় দেখো আন্দোলন হচ্ছে তাকে নিয়ে কথা সবসময়। আমি একটা উদাহরণ দিলাম, একটা লোক ভালো কাজ করে গেছে, একটা ভালো প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে গেছে, স্কোয়ারের মালিক, তার নামটা সবাই আমরা নেই। স্যামসাং ইজ দি স্কোয়ার, রেপুটেশন ইজ রিয়েলি হাই। কেন স্কোয়ারের গুডস? যদি শোনো স্কোয়ারের গুডস, আরে খাবো না, ওষুধ, কোনো অসুবিধা নেই নাকি? This is called recognition, reputation. Okay, so environmental economics কাজ হলো যে application and performance of incentive-based regulatory practice, incentive-based,
regulation, but at the same time by giving the incentives. And pollution tax system. Pollution করলে তাদেরকে ট্যাক্সে আওতা আনতে হবে, রাইট? তুমি pollution করো, হ্যাঁ, but I mean you have to pay actually. It's called the polluter pay principle, right? তাহলে তুমি you are allowed to create pollution to a certain extent. যত বেশি pollution করবা তোমাকে তত বেশি পে করতে হবে। ওকে, তো এটা just to tell you the economic value of natural resources, এর অনেক economic value আছে। হ্যাঁ, আমরা যে resources that we extract from the environment, আমরা বলেছি সবই এনভায়রনমেন্টের পার্ট। এটা ফরেস্ট রিসোর্সেস হোক, এগ্রিকালচার প্রোডাক্টস হোক, যেটাই হোক, অ্যাকোয়াটিক রিসোর্সেস হোক, এগুলো কিন্তু আসলে মানিটারিতে ইন টার্মস অফ মানি এটার ভ্যালুয়েশন করা যায়। হ্যাঁ, ভ্যালুয়েশন টেকনিক্স আছে। তো এটা আমি সেদিকে যাচ্ছি না। যেমন একটা হলো যে মার্কেট প্লেস ভ্যালু। হ্যাঁ, ফর এক্সাম্পল আমরা যদি ওয়াইল্ড মিট এক্সট্রাক্ট করি, সে বাজার থেকে কিনলে কি পরিমাণ টাকা আমাদের খরচ হইতো। Even the oxygen that we inhale, মনে করো একটা free oxygen, if we would have to buy from the hospital, how much we would have to pay? Valuation করা যায়, values আছে। একটা ভ্যালু মার্কেট প্লেস ভ্যালু, একটা ভ্যালু of resources in their natural state, because their existence is important, right? So the in nature, the existence of different natural resources, fish একটা natural resource, forest gas একটা natural resource. হ্যাঁ, ন্যাচারাল রিসোর্স মানে শুধু এনার্জি না, কয়লা, গ্যাস, এগুলো না, তাই না? সবই ন্যাচারাল রিসোর্স। এইগুলার ভ্যালুজ আছে। তো সেই ভ্যালু ডিরেক্ট ইনডিরেক্ট কনজাম্পশন, আমি এগুলো যাচ্ছি না কিরকম ভ্যালু হয়। ইনডিরেক্ট ভ্যালু আছে অনেক, যে ডিরেক্টলি আমরা ইনহেল করি না, হ্যাঁ, কি বলে, অনেক কিছু খাই না, তারপরও তার কিন্তু অনেক ভ্যালুজ আছে। ইকোসিস্টেম সার্ভিসেস আছে। যেমন সুন্দরবন, আমি ঢাকায় থাকি, জীবনে সুন্দরবন যাই নাই, তার মানে কি সুন্দরবন আমাকে কোনো উপকার করে না? সার্টেনলি ইনডিরেক্টলি, বিকজ এটা তো একটা রোল কার্বন সিকুয়েস্ট্রেশন করে, কার্বন ডাইঅক্সাইড। নাম্বার 2, ডিজাস্টার ইস্যু, এই ধরনের ইস্যুজ আছে। তারপরে আরো যে মাইক্রোক্লাইমেটিক, হ্যাঁ, বলে যে মেইনটেনেন্স অফ মাইক্রোক্লাইমেটিক আসপেক্টস, বৃষ্টি ইত্যাদি ইত্যাদি, এরকম নানান ধরনের ইস্যুজ আছে। গ্রাউন্ড ওয়াটার মেইনটেনেন্স, হ্যাঁ, বায়োডাইভার্সিটি, সেগুলোর তো হ্যাবিট্যাটস। So this is how, directly or indirectly, the natural resources are all contributing. সেগুলো আমরা ডিরেক্টলি এক্সপ্লয়েট করি বা না করি। ওকে, তো যেমন রেগুলেশন অফ ক্লাইমেট, হ্যাঁ, ক্লাইমেট রেগুলেশন মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সিকুয়েস্ট্রেশন করা, অর্থাৎ যেখানে গাছপালা বেশি থাকে বৃষ্টি বেশি হয়। ওয়াটার বডি, যেমন ওয়াটার বডি থাকলেও বৃষ্টি বেশি হতে পারে, হিউমিডিটি বেশি থাকবে, আলটিমেটলি লিডিং টু রেইনফল, প্রেসিপিটেশন হবে। এগুলো আবার ওয়েস্ট ডিসপোজাল, ওয়েস্টটাকে ডিকম্পোজ করে, অ্যাসিমিলেট করে, এবং they can also play a role in the recreation and tourism purposes. Education, scientific value তো আছে, সুন্দরবন অথবা পাহাড়ি এলাকা, হ্যাঁ, যে কোনো ওয়াটার রিসোর্সেস, সেগুলো আমরা সেখানে রিসার্চ করি কন্টিনিউয়াসলি, না, আমাদের এডুকেশন পারপাস আমরা ব্যবহার করি। ওকে, তো environmental resources as scarce resources. Again, environmental damages, we recognize environmental damages are real costs, okay, that company or manufacturing unit, resource extraction and processing, right? Environmental damages are real cost that accompany resource extraction and processing. Environmental damages are real cost. তার মানে আমরা যখন প্রডিউস করছি, again we are exploiting natural resources. এই এনার্জি তো লাগবেই, র ম্যাটেরিয়াল লাগবে, সেগুলো কিন্তু সবই resources, এবং through extraction, through processing, we are damaging, we are exploiting resources. The quality of the environment is itself an important resource. Quality of environment, just sentence পড়ে দেখি ভালো করে, the quality of the environment is itself an important resource. হ্যাঁ, এই যে একটা উদাহরণ দিই, ছোট্ট একটা উদাহরণ, যে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, হ্যাঁ, AQI বলে, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স যদি 0 থেকে 50 মধ্যে থাকে, তার মানে এটা খুবই ভালো এয়ার কোয়ালিটি। 50 থেকে 100, এটা ইটস স্টিল গুড, হ্যাঁ, খুব বেশি এক্সপোজার নেই কোনো হ্যাজার্ডের সাথে। 100 প্লাস হলে আস্তে আস্তে আনহেলদি, হ্যাঁ, 200 প্লাস হলে বেশি আনহেলদি, 300 প্লাস হলে একেবারে হ্যাজার্ডাস। হ্যাঁ, তার মানে যে আমি একটা এনভায়রনমেন্টে থাকি, এমন একটা এনভায়রনমেন্টে বসবাস করি, সেটা বুঝতে পারছো যে সেটা একটা বিরাট রিসোর্স।
I have got experience, তোমাদের ভবিষ্যতে হবে বিদেশে থাকবা যখন যাবা। হ্যাঁ, আমরা অনেক সময় অনেক বছর বিদেশে থেকেছি, ভালো ভালো এনভায়রনমেন্ট কোয়ালিটি দেখেছি কেমন। হ্যাঁ, বিশেষ করে যেখানে খুব অ্যাটমসফিয়ার এত ক্লিন, হ্যাঁ, আমাদের সূর্য উঠলে বাইরে তাকানো যায় না। হ্যাঁ, আবার আরেকটা ইস্যু আছে যে পোলের দিকে আবার অ্যাটমসফিয়ার ডেপথ কম, কিন্তু কন্টামিনেশন বা অ্যারোসলের প্রেজেন্স এত কম এয়ারে অ্যাটমসফিয়ারে, যার ফলে আমরা ওপেন স্কাইয়ের দিকে তাকাইতেও পারি না। আমাদের দেশের মানুষ প্রথম দিকে খুব অসুবিধা হয়, এত ক্লিন স্কাই। তুমি ছবি দেখলে বুঝতে পারবে, ফটোগ্রাফ দেখলে, যেটা বাংলাদেশের ফটোগ্রাফ নাকি এটা ইউরোপের কোন দেশের ফটোগ্রাফ। তো এই যে এনভায়রনমেন্ট, ইটস itself an important resource because the resources, I mean the environment that the people are living there, so they are having very good quality environment. For example, and they don't need to go to the doctor, hospital, for example, right? আমরা এখানে থাকলে কদিন পর আমরা আমাদের we are having asthma, bronchitis, cough, every dry season. হ্যাঁ, আমরা এটা সাফার করি। মাঝে মাঝে আমাদের বিভিন্ন ভাইরাসেস, এখানে কি বলে ডেঙ্গু ছিল, করোনা কি বলে এর আগে ছিল, করোনার আগে চিকনগুনিয়া, হ্যাঁ, অনেক ধরনের যেগুলা মসকিটো বর্ন অথবা আরো বিভিন্ন ডিজিজেস, এগুলো আমাদের খুব কমন। ঢাকাকে তো একটা নামই দিয়ে দিয়েছে একজন ডাক্তার, যে ঢাকাইয়া কফ। হ্যাঁ, দ্যাট হ্যাপেন্স অনলি ইন ঢাকা, হ্যাঁ, ডিউ টু এয়ার কোয়ালিটি, এত পুয়ার এয়ার কোয়ালিটি। এই একটা কারণে এই নামটা দিয়েছেন তিনি, তাই না? তো যাই হোক, তো এয়ার কোয়ালিটি, ফর এক্সাম্পল ওয়াটার কোয়ালিটি, লোকজন, তুমি ইউ আর গোয়িং টু দ্য পার্ক, ইউ আর এনজয়িং, হ্যাঁ, দি very clean water, even the biodiversity in the parks অথবা in the protected areas. তোমার ambient যে environment, তুমি নিজেকে সেটা, তোমার জীবনটাকে তুমি অনেক বেশি এনজয় করছো, এবং এটা তোমাকে রিফ্রেশ করছে অনেক। হ্যাঁ, তোমার মনটাকে অনেক রিফ্রেশ করছে, তোমার লঞ্জিবিলিটিতে এটা ইনফ্লুয়েন্স করছে। ফর এক্সাম্পল, তাই না? প্রত্যেকটা জিনিস তুমি ambient environment দেখলে বুঝতে পারবে। Let's go outside. হ্যাঁ, যখন সামার টাইম, এক ধরনের বিউটি সেখানে, হ্যাঁ, গাছপালা এত রিফ্রেশ, সব ফ্রেশ, এয়ার কোয়ালিটি তো ফ্রেশ। আমরা বলি যে বিদেশে গেলে আমি আমার জামা কাপড় নিয়ে গেলে এগুলা ময়লা হইতো না, হ্যাঁ, ধোয়ার প্রয়োজন নেই, যে শুধু ওই যে আয়রন ভেঙে যায়, আবার আয়রন করলে কিন্তু কাপড়ের কিছু হয় না। ইভেন আমি থাইল্যান্ডে যখন পড়েছি 1 যুগের বেশি আগে, কখনো দেখছি যে কাপড় চোপড় ময়লা হয় না। হ্যাঁ, এটা শুধু বাংলাদেশেই এটা ঘটে, যে বিশেষ করে আমরা তো সবসময় ধরো পরিবেশে থাকি, হ্যাঁ, এই যে এসির মধ্যে থাকি, তারপরেও অনেক এখানে ডাস্ট থাকে। আর যদি হাই হিউমিডিটিতে গরমের দিনে তুমি বাইরে যাও, তোমার দেখবা যে কাপড়ের কি অবস্থা হয়, তোমার অবস্থা কি হয়। তুমি মানে খালি আকাশ তো বোঝা যায় না যে কিভাবে সেটেল করছে এই যে একেবারে ফাইন পার্টিকলস। ঢাকায় অনেক স্টাডি আছে, PM 2.5, তারপরে আরো থেকে খুবই ফাইন পার্টিকলস, যেটা ভয়াবহ বাংলাদেশের আকাশে, বিশেষ করে ড্রাই সিজনে। এগুলো নিয়ে অনেক স্টাডি আছে। তো যাই হোক, যে এন্টায়ার এনভায়রনমেন্ট কোয়ালিটি ইটসেলফ ইজ অ্যান ইম্পর্টেন্ট রিসোর্স। হ্যাঁ, এবং এটা আমি আরো উদাহরণ তোমাদের দিতে পারি। দেখবা যে তোমরা তো স্টুডেন্ট, তোমরা অনেকে হলে থাকো, হ্যাঁ, এটা তোমরা নিজেরা যদি পরিচ্ছন্ন থাকো, আই টেল ইউ, হ্যাঁ, তোমরা দেখবা যে তোমাদের জীবনটা অন্যরকম লাগবে। হ্যাঁ, যদি পরিচ্ছন্ন থাকো, হ্যাঁ, একটা পরিষ্কার বিছানায় ঘুমাইতে যেরকম আরাম লাগে, ঠিক না? আর একটা নোংরা বিছানায় ঘুমাইতে নিশ্চয়ই তুমি সারা রাত ধরে তোমার ওই ডাস্ট তুমি ইনহেল করতে থাকবা। হ্যাঁ, এগুলাকে তুমি যে রিয়েলাইজ করো পরিবেশের ছাত্র হিসাবে, দেন বুঝতে পারো যে আসলে এটা অনেক কস্টলি। হ্যাঁ, আমাদের বন্ধুদেরকে হলে দেখতাম যে অনেকে খুব নোংরা থাকতো, এবং এরা প্রায় অসুস্থ হইতো, এদের ঠান্ডা কাশি লেগেই থাকে, তাই না? এটা খুব নর্মাল, যেটা তোমার ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে গেলে কোনোদিন হবে না। এই যে অ্যালার্জি, হাসি কাশি জীবনে হবে না, আই টেল ইউ। হ্যাঁ, আমরা -20 ডিগ্রিতে থেকেছি, বাইরে গেছি, কিন্তু কোনোদিন ঠান্ডা লাগে, সর্দি লাগে জিনিস হয়নি। কারণ এগুলো হয় ডাস্ট থেকে, এগুলো তো ঠান্ডা থেকে হয় না, তাই না? এটা এয়ার যদি কন্টামিনেটেড হয় তাহলে তুমি সিক। তো যাই হোক, এই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এটা হলো যে অনেক ইম্পর্টেন্ট। এটা ইম্পর্টেন্ট, এবং তোমার এনভায়রনমেন্ট, if you clean it, if you have a very good quality clean environment, this is very important resource.
ওকে, তো যাই হোক, এনভায়রনমেন্ট ইজ ইকুয়াল টু প্রসেস or otherwise accommodate wastes. হ্যাঁ, I have already mentioned যে এনভায়রনমেন্ট কিন্তু এই অ্যাকোমোডেট ওয়েস্টটাকে অ্যাকোমোডেট করে, যে ওয়েস্টেজ দ্যাট উই ডিসপোজ বা ওয়েস্টেজ দ্যাট আর ডিসপোজ বাই দ্য ইন্ডাস্ট্রিজ, সেগুলো কিন্তু আর টোটালি অ্যাকোমোডেটেড বাই দ্য এনভায়রনমেন্ট। হ্যাঁ, পুকুরের মধ্যে ফেলেছে, বুড়িগঙ্গায় ফেলেছে, তাই না? বুড়িগঙ্গায় তো এক সময় 1 টন 2 টন 10 টন 1000 টন অ্যাকোমোডেট করেছে and could maintain its ecological processes. But at some point it has lost its elasticity. হ্যাঁ, এখন আমাকে মাথার উপর দিলে 1 কেজি 5 কেজি 10 কেজি 20 কেজি পর্যন্ত আমি যেই না, আর পরে 500 গ্রাম দিলে আমি শুয়ে পড়বো কিনা, এরকম হবে কিনা? ইলাস্টিসিটি ইজ লাইক দ্যাট, টানছে এরকম করে, তাই না? এটা তো আমরা জানি সবাই। হ্যাঁ, এরকম করতে একটা পর্যায়ে টানলে কি হবে, এটা ছিঁড়ে যাবে, তাই না? বিকজ এটা লিমিট আছে। এটা ঠিক সেরকম প্রত্যেকটা ইকোলজিক্যাল যে প্রসেসেস দ্যাট হ্যাভ গট সার্টেন লিমিট। হ্যাঁ, বুড়িগঙ্গা রিভার ক্যান অ্যাকোমোডেট ফর এক্সাম্পল 1000 টন পার ডে ওয়েস্টেজ। তুমি ডাম করলা এটাকে অ্যাকোমোডেট করে নিজের মেকানিজমে, ঠিক না? মাছ আছে, গাছ আছে, ওয়াটার আছে, পানিতে এটাকে ডাইজেস্টেড হয়ে গেল, হয়তো ডাইজেস্ট করে মেক দি অ্যাকোয়াটিক এনভায়রনমেন্ট রেডি ক্লিন ফর আদার অর্গানিজমস। হ্যাঁ, কিন্তু 1000 টনের বেশি 2000 টন দিতেই আছে, তখন কি হবে? তখন একটা পর্যায়ে গিয়ে সে ডিগ্রেড হয়ে যাবে, তার ইকোলজিক্যাল প্রসেস হাইলি ডিস্টার্ব হবে, থ্রেটেন্ড হবে, তার মধ্যে যে অ্যাকোয়াটিক অ্যানিমালস আছে সব মারা যাবে, তাই না? তার ওয়াটার বডিজ আছে, যে ওয়াটার আছে, ওয়াটার কোয়ালিটি ধ্বংস হয়ে যাবে। কাজেই টোটালি যেটাকে ডিগ্রেডেশন বলি এবং আনসুইটেবল হবে, টোটালি সেটা আনফিট হয়ে যাবে ফর ইউজ, এনি কাইন্ড অফ ইউজ। সেটা একটা সমস্যা। এই জন্য এনভায়রনমেন্ট, আসলে এনভায়রনমেন্ট একটা এমন একটা জিনিস যে এনভায়রনমেন্ট আমরা আসলে বুঝিনি, আমরা শুধু মনে করেছি যে গাছ কেটে ফেলো। হ্যাঁ, আমরা ছোট ছিলাম তখন, হাই স্কুলে পড়তাম, টেলিভিশন দেখতাম। হ্যাঁ, এই এত গাছপালা, সেখানে টেলিভিশনে অ্যাড দেওয়া হতো। হ্যাঁ, এক চেয়ারম্যান, মানে এটা হলো যে অ্যাওয়ারনেস বিল্ডিং এর জন্য, বলতেছে যে কাটো গাছ খাও মাছ। হ্যাঁ, চেয়ারম্যানের এটা হলো ডায়লগ। তার মানে চেয়ারম্যান একটা খারাপ লোক। হ্যাঁ, সে এই গাছ কাটতেছে আর গাছ লাকড়ি ব্যবহার করে, ফুল ব্যবহার করে, ফায়ার মাছ ভেজে খাচ্ছে। তো বলছে কাটো গাছ, শুধু খাও মাছ। তার মানে গাছ সব কেটে ফেলো, কোনো অসুবিধা নেই। মানে অ্যাওয়ারনেস বিল্ডিং, আসলে স্টপ ইট, ইটস নট গুড ফর our society, our human beings, ইত্যাদি এনভায়রনমেন্ট। তো আমাদের আসলে ওই ধারণাটা পরে হয়েছে যে আসলে এত গাছপালা, ঠিক না? পারসেপশন চেঞ্জ হয়ে গেছে। একসময় আমরা পারসিভ করতাম ছোটবেলায় যে এত গাছপালা দিয়ে কি হবে, এত বৃষ্টি। হ্যাঁ, আমি প্রায় চিন্তা করি যে আমাদের জিওগ্রাফিক্যালি আমার ডিস্ট্রিক্ট সাউথ ইস্টার্ন পার্ট, হ্যাঁ, the experiences extremely low rainfall. কিন্তু I remember যে আমি when I was a kid, হ্যাঁ, I was born in a very remote place, very close to a river. প্রচুর বৃষ্টি হইতো। বৃষ্টি আমার মানে এখনো মনে পড়ে যে এত বৃষ্টি, বের হতে পারা যেত না, চারদিকে কাদা, বর্ষাকাল। কিন্তু এখন আমার মনে হয় হার্ডলি এক্সপিরিয়েন্স আস, হয়তো ঠিকই আছে, আমাদের সোসাইটি চেঞ্জ হয়ে রাস্তাঘাট পাকা হয়ে গেছে, বৃষ্টি হলে কোনো অসুবিধা হয় না, সেটা একটা ইস্যু আছে। তো এই যে মানে এনভায়রনমেন্টের কথা বলছি, যে এনভায়রনমেন্টকে যদি আমরা কেয়ার না করি, যে গাছপালা কেটেছি, ওয়াটার বডি ধ্বংস করেছি, কিন্তু এই এনভায়রনমেন্টের যে একটা ক্যাপাসিটি টু অ্যাকোমোডেট বা অ্যাসিমিলেট ওয়েস্টেজ, সেটাও কিন্তু অনেকখানি ডিস্টার্ব হয়ে গেছে। এবং রেসিডুয়ালস ফ্রম আওয়ার প্রোডাকশন কনজাম্পশন প্রসেসেস, তাহলে যে কনজাম্পশন করছি, প্রোডাকশন করছি, ইন্ডাস্ট্রি না শুধু, কনজাম্পশন প্রসেস থেকেও ডোমেস্টিক, আমরা যে বলি মিউনিসিপাল ওয়েস্টেজ, ঢাকার উদাহরণ দিলাম, 6000 টন পার ডে যে ওয়েস্টেজ, লিকুইড সলিড ওয়েস্টেজ, গ্যাসিয়াস ওয়েস্টেজ, এগুলো তৈরি করছি, এটা কনজাম্পশন প্রসেস থেকে হচ্ছে। প্রতিদিন বাসায় খেয়াল করে দেখো কি পরিমাণ ওয়েস্টেজ আমরা we are creating, হ্যাঁ, আমাদের নিয়ে যাচ্ছে কালেকশন করে, and how they are collected, how they are transported, how they are reused, how they are dumped, how they are managed, এটা বলি management বলি। আসলে আমাদের এখানে ওয়েস্টেজ নিয়ে কিছু নেই, those who deal with it, let me must tell you, এটা আসলে ম্যানেজমেন্ট না। ম্যানেজমেন্ট মানে যে টোটালি কালেকশন, হ্যাঁ, বা ট্রান্সপোর্টেশন বা কালেকশন, দেন রিইউজ, রিসাইকেল, হ্যাঁ, এবং কি বলে যে টোটাল যে ওয়েস্টেজ, সেটাকে কিভাবে কালেকশন করে প্রপারলি, হ্যাঁ, এবং এটাকে রিসাইকেল রিইউজ করা যায়,
হ্যাঁ, সেটাই হচ্ছে যে ম্যানেজমেন্টের কাজ, এবং ওয়েস্ট বার্ডেন কিভাবে রিডিউস করা যায়, হ্যাঁ, এটাও তাদের কাজ ইত্যাদি। তো যাই হোক, রিসোর্সেস রিকোয়ার্ড, এখন সামারি করি যে resources required are obtained from and returned to the ecological components of the environment. Resources required we receive from the environment, এবং তার ওয়েস্টেজ আকারে that are still going to the environment. So resources are chemicals and energy, in addition to conventional resources that are defined. Resources chemicals আছে, এনার্জিও আছে, এনার্জি কথা বারবার বলেছি, বিকজ ইন্ডাস্ট্রিতে এনার্জি একদম কম্পালসারি। এটা ন্যাচারাল গ্যাস ব্যবহার হয়, এটা কোল হতে পারে, পেট্রোলিয়াম হতে পারে, এনার্জি দেয়ার, অথবা পাওয়ার তো লাগেই। কেমিক্যালস ব্যবহার হয়, প্রচুর কেমিক্যালস ব্যবহার করতে হয় ইন্ডাস্ট্রিতে, বিশেষ করে, তাই না, টু প্রডিউস গুডস আমরা জানি প্রচুর কেমিক্যালস, এবং শুধু কনভেনশনাল রিসোর্স না, তার সাথে সাথে এগুলো লাগে। এবং ইউটিলাইজেশন অফ এনার্জিজ এন্ড ন্যাচারাল কেমিক্যাল রিসোর্সেস জেনারেট থার্মাল এন্ড কেমিক্যাল বাই প্রোডাক্টস। থার্মাল বাই প্রোডাক্ট তৈরি করে, যেমন ওয়েস্ট ওয়াটার থার্মাল, আমরা থার্মাল পলিউশন বলে থাকি, যে হট ওয়াটার, স্টিম, যেটা দ্যাট ইজ ডিসপোজড বাই দ্য ইন্ডাস্ট্রি। এটা কিন্তু খুবই ভয়ানক, হ্যাজার্ডাস ফর অ্যাকোয়াটিক লিভিং অর্গানিজমস। থার্মাল, তাই না, ওয়েস্ট ওয়াটার ডাম্প ফ্রম দ্য ইন্ডাস্ট্রি of high temperature, definitely the heated water or hot water যেটাই বলি, এবং if that is disposed to the water bodies and readily change the temperature of the water bodies, the thermal condition concentration change হয়ে যাচ্ছে, যার ফলে ওখানে যে aquatic animals আছে বা aquatic organisms, plants and animals, those that depend on these water bodies, they can tolerate certain টেম্পারেচার। এর সাথে কিন্তু তোমরা নিশ্চয়ই জানো, টেম্পারেচারের সাথে ডিজলভ অক্সিজেনের একটা সম্পর্ক আছে, ডিও। ডিজলভ অক্সিজেন হলো পার্টিকুলার ফর ফিশ। ফিশ টিকে থাকার জন্য যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন সাধারণভাবে, সেটা ডিজলভ অক্সিজেন। ডিজলভ অক্সিজেন একটা স্ট্যান্ডার্ড আছে যে 5 মিলিগ্রাম পার লিটার। ডিজলভ অক্সিজেন যদি সবচেয়ে বেশি থাকে কোল্ড ওয়াটার, with changing temperature, যত টেম্পারেচার বাড়বে আস্তে আস্তে ডিজলভ অক্সিজেন কমে যাবে, এটাই নিয়ম। যেমন আমরা যখন খুব থার্স্টে থাকি, আমরা খুব পিপাসা আমাদের পায়, তখন আমরা ঠান্ডা পানি খেতে চাই, ঠান্ডা পানি অক্সিজেন বেশি থাকে, তাই না? এটা খুব সিম্পল। এখন এই ডিজলভ অক্সিজেন ছাড়া কোনো অ্যাকোয়াটিক অর্গানিজমস, ফিশ বাঁচতে পারে না, তাই না? বাঁচতে পারে ডিজলভ অক্সিজেন ছাড়া? আচ্ছা, এখন ডিজলভ অক্সিজেন খুব কুইকলি, দ্রুত অক্সিজেন শেষ হয়ে যাবে, যেটাকে আমরা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বলি। যে ব্যাকটেরিয়া ওখানে আছে, ব্যাকটেরিয়া যে কি বলে ডিকম্পোজ করে, ব্যাকটেরিয়া যে ডিকম্পোজ করে, তাতে তার যে পরিমাণ অক্সিজেন লাগে, এটাকে বলে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। তো এখন যদি প্রচুর ওয়েস্টেজ, ডেড বডিজ, ডেড উডস আমরা ডাম্প করি পানিতে, তাহলে ব্যাকটেরিয়া কি করবে? সব অক্সিজেন নিয়ে সে ডিকম্পোজ করবে, যার ফলে ডিজলভ অক্সিজেন ট্রেমেন্ডাসলি কমে যাবে। দেন দ্য ফিশ, পার্টিকুলার ফিশ উইল নট এক্সিস্ট, মারা যাবে। অনেক এক্সাম্পল আছে। 2017 সালে যে হাওড়ে ফ্লাশ ফ্লাড হয়েছে, তোমরা তখন কোথায় পড়তে, আই ডোন্ট নো। এই হাওড়ে ফ্লাশ ফ্লাডে এটা এপ্রিল মে মাসের দিকে হয়, তখন স্ট্যান্ডিং ক্রপ থাকে, গ্রিন ক্রপস থাকে, এবং সব ক্রপস ইনান্ডেটেড হয়ে গেছে রাতারাতি ফ্লাশ ফ্লাডে। এবং কিছুদিন পরে দেখা গেল যে সব ফ্লোটিং ডেড ফিশ, মাছ আর অক্সিজেন পায়নি, বিকজ স্ট্যান্ডিং ক্রপ এটা ডিকম্পোজ করেছে ব্যাকটেরিয়া, অক্সিজেন সব শেষ করে ফেলছে, যার ফলে সব মাছ মারা গেছে, ভাসছে। পত্রিকায় ওয়াইডলি রিপোর্ট এখনো আছে, ইন্টারনেট। চেঞ্জ হয়ে যায় ওয়াটার বডিজ, এবং দ্যাট পার্টিকুলার অ্যাক্টিভিটি ইজ ক্রিয়েটেড বাই দ্য ইন্ডাস্ট্রিজ। ইন্ডাস্ট্রিজ ওয়েস্ট ওয়াটার ছেড়ে দিচ্ছে, সব ওয়াটার বডি, ক্যানেল বা পানি নদীর সাথে তার যে কানেকশন, অনেক ট্রিটমেন্ট ছাড়া ছেড়ে দিচ্ছে। এটা তো আছে একটা যে ট্রিটমেন্ট ছাড়া ওয়েস্ট ওয়াটার, আর একটা তার থার্মাল কন্ডিশন। সাথে সাথে ওই অ্যাকোয়াটিক আশপাশের ওয়াটার বডির, এই জন্য আশপাশে কোনো ফিশ থাকার কথা না। ঠিক আছে, তো এইটা সবচেয়ে একটা বড় চ্যালেঞ্জ। যে থার্মাল এবং কেমিক্যাল যে বাই প্রোডাক্ট হচ্ছে প্রাইমারি ট্রিটেড এজ ওয়েস্টেজ, সেটা আর কি। লাস্ট স্লাইড আজকের মতো, যে অ্যাবিলিটি অফ দি ইকোলজিক্যাল সেক্টর, ভালো করে শুনে, অ্যাবিলিটি অফ দি ইকোলজিক্যাল সেক্টর। ইকোলজি সেক্টর মানে ওই যে বললাম সাভারের যে নদী,
তুরাগ বা অন্যান্য যেসব খাল বিল এটা অথবা মাঠ, এগুলো ইকোলজিক্যাল সেক্টর। তার যে অ্যাবিলিটি টু অ্যাসিমিলেট দিস ওয়েস্টেজ ডিপেন্ডস অন দেয়ার নেচার এন্ড কনসেন্ট্রেশনস। নেচার মানে এটা কি ওয়াটার বডি নাকি ক্ষেত নাকি এখানে আবার আগে পলিউটেড কিনা বা কি আছে, হ্যাঁ, এন্ড অন দি বায়োলজিক্যাল ক্যাপাবিলিটি অফ দ্য এনভায়রনমেন্ট। বায়োলজিক্যাল ক্যাপাবিলিটি কি, যে ওই এনভায়রনমেন্ট তার মধ্যে মাইক্রো অর্গানিজম কত আছে, যে হাউ কুইকলি ইট ক্যান অ্যাবজর্ব, ইট ক্যান মিটিগেট, ইট ক্যান ডিকম্পোজ, হ্যাঁ, I mean the dead roots অথবা ওয়েস্টেজ। এখন বায়োলজিক্যাল ক্যাপাসিটি কোন এনভায়রনমেন্টের বেশি থাকবে, যেখানে হিউমিডিটি বেশি, যেখানে টেম্পারেচার বেশি, হাই টেম্পারেচার উইথ হাই হিউমিডিটি। তাহলে এটা ডিপেন্ড করে। এখন যদি মনে করো সারা পৃথিবীর সব জায়গায় একই রকম ক্যাপাবিলিটি না, হ্যাঁ, বিকজ অফ দি biological capability of those environments, তাহলে ওইখানকার মাঠ সেটা হাইলি হিউমিড ট্রপিক্যাল সয়েল, সেখানে তুমি যদি এই ওয়েস্টেজ ডাম্প করো হয়তো খুব কুইকলি, রিলেটিভলি কুইকলি, বাট এট সার্টেন কনসেন্ট্রেশন, কতটুকু যে ওয়েস্টেজ, হ্যাঁ, এখন কতটুকু সেখানে তুমি ডাম্প করবা। Significant regional differences exist in acceptable assimilation capabilities even within region. বাংলাদেশ স্মল এরিয়া, এক জায়গা থেকে আরেক জায়গা, সেখানে ডিউ টু ডিফারেন্ট জিওগ্রাফিক ভেরিয়েশনস, হ্যাঁ, এই সিগনিফিকেন্ট ডিফারেন্স সেখানে থাকবে। এবং আলটিমেটলি ডিস্ট্রিবিউশন অফ প্রোডাকশন এন্ড কনজাম্পশন মাস্ট বি কম্প্যাটিবল উইথ ইকোলজিক্যাল ফিচার্স অফ দ্য এনভায়রনমেন্ট। এই যে ডিস্ট্রিবিউশন অফ প্রোডাকশন এন্ড কনজাম্পশন, আমরা কি প্রডিউস করব, কি কনজিউম করব, হ্যাঁ, কতটুকু করবো, এন্ড দেন দোজ শুড বি কম্প্যাটিবল, ম্যাচ করতে হবে উইথ ইকোলজিক্যাল ফিচার্স অফ দ্য এনভায়রনমেন্ট। হ্যাঁ, এই যে ইকোলজিক্যাল ফিচারটা কি, প্লেনল্যান্ড, পাহাড় বা নদী, হ্যাঁ, কতটুকু সেখানে অ্যাকুমুলেট করতে পারবে, হ্যাঁ, এই ওয়েস্টেজ, সেগুলোকে সব কনসিডারেশন আনতে হবে। তো যাই হোক, আজকে এই পর্যন্ত আমরা স্টপ করি। আই হোপ যে ইউ আর গেটিং ইনটু দি ইস্যুস, হ্যাঁ, যেগুলো এনভায়রনমেন্টাল ইস্যুস, বাট সার্টেনলি দ্যাট ক্যান বি ডেল্ড বাই ইকোনমিক্স। না, ইকোনমিক্স এর অনেক টুলস আছে, মেথডস আছে, have already talked about it, different dimensions আছে, perspectives. From those perspectives we can study the environment. Environment আমরা সেভাবে পড়তে পারি, pollution, management, compliance, এর health issues, এর compensation বা insurance, হ্যাঁ, অনেক ধরনের aspect যেগুলা সবই economics এর aspects. Right, so আমরা will gradually talk about all this, aspects in the next coming classes. Any question? Sir. Hello, please. Sir, আমরা তো দেখে আসছি যে ইন্ডাস্ট্রিয়াল লেভেলে প্রচুর পরিমাণে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন হচ্ছে বা এনভায়রনমেন্টাল পলিউশনের জন্য ইন্ডাস্ট্রিয়াল যে আমাদের অ্যাক্টিভিটিস গুলো সেগুলো অনেক ক্ষেত্রেই দায়ী, এবং এজন্য দেখা যায় অনেক ক্ষেত্রেই সাস্টেনেবিলিটিকে প্রমোট করার জন্য আমরা ইনসেনটিভ অফার করে থাকি ইন্ডাস্ট্রিয়াল লেভেলে। কিন্তু স্যার, আমরা তো ইন্ডিভিজুয়াল লেভেলে প্রত্যেকেও কিছু কিছু পরিমাণ আমাদের প্র্যাকটিস, আমাদের বিভিন্ন অভ্যাস পলিউশনের ক্ষেত্রে দায়ী। তো ইন্ডাস্ট্রিকে তো আমরা ইনসেনটিভের মাধ্যমে স্যার আগ্রহী করতে পারি যে সাস্টেনেবল করার জন্য, বাট ইন্ডিভিজুয়ালকে যদি আমরা আগ্রহী করতে চাই যে আরো বেশি সাস্টেনেবল ওয়েতে লাইফ লিড করার জন্য বা প্র্যাকটিসের জন্য, সেক্ষেত্রে স্যার কোন ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে? রাইট, এখন এর আগে তুমি এরকম একটা প্রশ্ন করেছো, তো সেটা হলো যে প্রথম হলো যে ইন্ডাস্ট্রিজ, হ্যাঁ, এখন ইন্ডাস্ট্রিজ তুমি যেটা বললে যে ইনসেন্টিভ দিয়ে তাদেরকে সাস্টেনেবল করা, এরকম লেভেলে আমরা এখনো আসিনি, হ্যাঁ, এটা নাম্বার ওয়ান। আমরা এখনো আমাদের ইন্ডাস্ট্রি গুলা তারা দে আর অন প্রফিট ম্যাক্সিমাইজেশন, এবং এটা তো ওয়াইডলি রিপোর্টেড হচ্ছেই, হ্যাঁ। তার উদাহরণ ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, এগুলা সব ওয়ান অফ দি মোস্ট পলিউটেড সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ। এই যে এনভায়রনমেন্টাল কোয়ালিটি স্ট্যান্ডার্ডে, হ্যাঁ, এয়ার কোয়ালিটি বলো আর সব, কারণ এরা সাস্টেনেবিলিটি কি, এদেরকে কোনো ইস্যুতেই কমপ্লায়েন্সই করে না এরা, হ্যাঁ। এরা কাজেই ইন্ডাস্ট্রিজ যারা ম্যানুফ্যাকচারার, তারা এক নম্বর হলো যে মোস্টলি রেসপন্সিবল, তারা একেবারেই তারা কেয়ারফুল না এবং তারা সিরিয়াস না, হ্যাঁ। এই যে টু অ্যাভয়েড বাই দি রুলস এন্ড রেগুলেশনস, হ্যাঁ। এটা আবার তাদেরকে পানিশও করা যায় না, কারণ পানিশ করতে গেলে এখানে বিভিন্ন ইস্যুস আছে। এক নম্বর হলো গভর্নেন্স মানে যে সুশাসন নেই, সুশাসনে আবার অনেক কিছু পড়ে, যে যারা ইনস্টিটিউশন ডিও এর মতো তাদের ক্যাপাসিটি নেই এদিকে ধরতে গেলে আবার এদের উল্টা জেল ফাঁস এগুলিতে হয়ে যাবে, হ্যাঁ। আবার অনেক দেখা যায় যে
প্রভাবশালী লোকজনের ইন্ডাস্ট্রি, মন্ত্রী এমপি, তাদের কিছু করা যায় না, এগুলো গভর্নেন্স ইস্যু। হ্যাঁ, এটা বুঝতেই পারে, এটা গভর্নেন্স ইস্যু, অর্থাৎ ইনস্টিটিউশনস নাই যে টু ডিল উইথ অল দিস স্টাফ। হ্যাঁ, তো আমরা যদি বলে থাকি যে ইন্ডাস্ট্রি গুলা অনেক প্রমোট করা হচ্ছে ইত্যাদি, এগুলো ভুল ধারণা হবে। আমরা এখনো বলবো যে একদম জিরো লেভেলে আছি। হ্যাঁ, আমাদের যদি 3000 গার্মেন্ট ইন্ডাস্ট্রি থাকে, তার অধিকাংশই হ্যালো হ্যালো শুনছো কথা? হ্যাঁ স্যার, শোনা জি যাচ্ছে। স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, কি ওর বোধহয় ইন্টারনেট সমস্যা হয়েছে, চলে গেছে নাকি? হ্যালো, ইউসুফ কোথায়? হারিয়ে গেছে। স্যার শুনতে পাচ্ছি আমরা। হ্যাঁ, ও তো ইন্টারনেট নাই। তো যাই হোক, ও যেটা প্রশ্ন করেছে যে হ্যাঁ, ইন্ডাস্ট্রিকে আমরা একটা অ্যাওয়ার্ড টাওয়ার্ড ইনসেন্টিভের লোভ দেখিয়ে যে ভাই তোমরা যদি মানো, একটা কথা আছে ইংরেজিতে, একটা হলো যে কম্পেনসেশন, সরি, একটা আছে যে রিওয়ার্ড, হ্যাঁ, আর একটা হলো যে ডিটারেন্স। হ্যাঁ, যদি ডিটারেন্স হলো যে শাস্তি দেওয়া, আমাদের দেশে দেখবা যে শাস্তি না দিলে কোনো কাজ হয় না, এটা সারা দুনিয়াতে এটা করে, বুঝতে পারছো? একটা এই যে আমাদের এখানে রাস্তায় যে গাড়ি ঘোড়া চালাই আমরা, পুরোনো গাড়ি তো আছে, এগুলোর কোনো বাপ মানে 100 বছর পুরনো হলেও চলবে, কোনো অসুবিধা নেই। পুলিশ ছেড়ে দিবে, পুলিশ ধরে, আবার বিআরটি আছে, রোড ট্রান্সপোর্ট, ওরা টাকা খাবে, পুলিশ খাবে। সব যদি ভালো গাড়ি রাস্তায় থাকে তাহলে তার পুলিশের কোনো আয় রোজগার হবে না। আবার যেখানে সেখানে পার্কিং করে, হ্যাঁ, তো এইটা যদি ফার্স্ট ওয়ার্ডে বুঝতে পারবে যে কত রিজিটা হার্ড। হ্যাঁ, ট্রাফিক রুল, এক জায়গায় পার্ক করছো অবৈধ, আজকে $50, পরের দিন $500, এরপর $5000। মানুষকে মারার থেকে যদি টাকার শাস্তি দেওয়া যায়, মানুষ কিন্তু সবচেয়ে কষ্ট পায় বেশি। এটা কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ডে এই প্র্যাকটিসটা করে। তো এখন একটা ইন্ডাস্ট্রি, সে যে যত বড় লাটসাহেবী হোক, তাকে যদি মিলিয়ন মিলিয়ন ডলার এরকম করে প্যানালাইজ করা যায়, হ্যাঁ, ডিটারেন্স শাস্তি দেওয়া হয়, তাহলে সে ইন্ডাস্ট্রি হয় চালাবে, নাহলে বন্ধ করে দেবে, নাকি? এখন যদি আমি তাকে, হ্যাঁ ভাই তুমি, হ্যাঁ, এই বলে যেখানে ধর 1 কোটি টাকা জরিমানা হয়, সেখানে তাকে 10,000 টাকা দিয়ে মিটমাট করলো, তাই না? তাই তো হবে না। এই যে তাকে শাস্তি আওতা নিয়ে আসো, সিরিয়াসলি পানিশ করো, দরকার হলে তাকে জেল জরিমানা এগুলো ব্যবস্থা করো, না? দেখবা যে ঠিকই। তো আইনের শাসন যেটা বলে, আমরা গভর্নেন্স বলে থাকি, গভর্নেন্সের আবার ব্রডার তো অনেক কিছু পড়ে গভর্নেন্সের মধ্যে। হ্যাঁ, গভর্নেন্সের মধ্যে ইনস্টিটিউশন গুলা, তাদের অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি, তাদের রুলস এন্ড রেগুলেশন, আইনের শাসন বা রুল অফ ল, হ্যাঁ, যেটা বলি, সেগুলো প্রয়োগ। এখন আমাদের বাস্তবে অনেক আইন আছে, আমি তোমাদের আগেও বলেছি, সেগুলো ডিওই যদি ইমপ্লিমেন্ট করে, ডিওই কে যদি পাওয়ারফুল করা হয় যে তোমরা তোমাদের আইনের প্রয়োগ করো, তাহলে ইন্ডাস্ট্রিতে সব বন্ধ করে দিতে হবে, অথবা প্যানালাইজ করতে হবে, তাই না? যাই হোক, অনেক ইস্যুজ আছে। আর ইন্ডিভিজুয়াল লেভেলে অ্যাওয়ার করা মানুষকে, হ্যাঁ, এটা তো একটা মিডিয়াম হলো যে মানুষকে টেলিভিশনে বলা সবসময় যে আমাদের পরিচ্ছন্ন রাখুন, পানি সাশ্রয় করুন, এটা করছে কন্টিনিউয়াসলি, প্রত্যেক মিডিয়া আছে, হ্যাঁ, এটা ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া আছে, ইভেন এটা পাড়া মহল্লায় যারা দায়িত্বশীল রিপ্রেজেন্টেটিভ, দে ক্যান অলসো ডু ইট। হ্যাঁ, ওয়ার্ড কমিশনার, তারপর কাউন্সিলর, এদের অনেক রোল আছে, মেয়র, হ্যাঁ, এদের অনেক রোল আছে। এরা বিদেশের শহরগুলোতে এইসব রিপ্রেজেন্টেটিভরা দে প্লে ভেরি ভাইটাল রোল এই যে ক্যাম্পেইনিং এ। এবং তারা একটা পর্যায়ে চলে গেছে 100% শিক্ষিত, প্রশিক্ষিত, সফিস্টিকেটেড সোসাইটি, তাই না, উইথ হাই ভ্যালুস। সেই জায়গায় আমরা নেই, আমাদের অনেক সময় লাগে। তো যেহেতু আমরা এখন অনেক পিছিয়ে আছি, আমাদেরকে এরকম বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমাদেরকে অ্যাওয়ারনেস করতে হয়। এটা খুব করা হয়ও, এটা করা হচ্ছে না তা না। যেমন টেলিভিশনে বা রেডিওতে অনেক প্রচার করা হয়, সবারই অ্যাক্সেস আছে যে আমরা কিভাবে ওয়াটার কনজাম্পশন করতে পারি, পানির অপচয় রোধ করতে পারি, মাঝে বলে একটা পত্রপত্রিকা আছে, লিফলেট দিয়ে করা যায়। হ্যাঁ, এই যে বললাম, যারা রিপ্রেজেন্টেটিভস, তারা পাড়া মহল্লায় মিটিং করে, সভা করে জনগণকে নিয়ে, হ্যাঁ, মাঝে মাঝেই সচেতন করা যায়, এরকম নানান অ্যাক্টিভিটি করা যায়। এবং মানুষও কিন্তু গ্রাজুয়ালি সচেতন হচ্ছে, কিন্তু সচেতন যতটুকু ইন্ডিভিজুয়াল লেভেলে হচ্ছে, তার থেকে বেশি দরকার আসলে ওই কি বলে ইন্ডাস্ট্রিয়াল লেভেল বা হ্যাঁ লোকাল লেভেল ইত্যাদি, হ্যাঁ, গভর্নমেন্ট লেভেলে, সেখানে দরকার। ইন্ডিভিজুয়াল লেভেল তো আছে। ওকে, তো যাই হোক, সময় শেষ।
স্যার আমরা ইন্ডিভিজুয়ালি লেভেলে মানে ঢাকা যেহেতু ঢাকা অনেক বেশি পলিউটেড, এখানে ওয়েস্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা যদি এমন করি যে মানে হাউস হোল্ডের যে ওয়েস্ট গুলো আসছে এইগুলা নিয়ে যদি আমরা এটাকে কম্পোস্ট সার বানাই, মানে আমরা গ্রামে এটাই করি যে কম্পোস্ট সার বানিয়ে ওটা আমরা কাজে লাগাই। এখন ওইখানে যদি আমরা শহরের যে ওয়েস্ট গুলো আছে হাউস হোল্ডের এগুলো যদি আমরা কম্পোস্ট সার বানানোর কাজে লাগাই এবং প্রতিটা হাউস হোল্ডকে মানে ওরা ওয়েস্ট দিবে এবং সরকার যদি এরকম করে যে ওরা ওয়েস্ট দিবে তার বিনিময়ে কিছু টাকা পাবে বা ভর্তুকি টাইপসের কিছু দিবে, তাহলে তো আমাদের মানে শহরের এনভায়রনমেন্টটা ভালো থাকবে যদি এই স্টেপটা আমরা নিতে পারি। গুড, থিওরিটিক্যাল কথা। কিছু কিছু ক্ষেত্রে করে, যেমন ধরো ওয়েস্ট কনসার্ন একটা ইনস্টিটিউশন আছে, তারা করে হাউস হোল্ডের এই ওয়েস্টেজ কালেক্ট করে। তারা তো আর সব করতে পারবে না, ঢাকায় যে হাজার হাজার টন তো তাদের পক্ষে সম্ভব না, তাই না? তো আমাদের ঢাকা শহরে একটা সুবিধা কি, আমাদের ঢাকা শহরের ওয়েস্টেজ গুলা কিন্তু বেশি ফুড ওয়েস্টেজ, এবং এটাকে কম্পোজ ভালো হয়। হ্যাঁ, এটা খুব ঠিক। কিন্তু এখন এত ইনস্টিটিউশন থাকতে হবে, যে ইনস্টিটিউশন গুলাকে সরকারি প্রতিষ্ঠান, সিটি কর্পোরেশন তাদের কিন্তু প্রমোট করতে হবে, সেগুলো এস্টাবলিশ করতে হবে যে ঠিক আছে তুমি এখানে কাজ করো, ওয়েস্টেজ নিয়ে তোমাদের ইনসেন্টিভ দিব, হ্যাঁ ফান্ডিং করবো নাকি। সিটি কর্পোরেশনের ক্যাপাসিটি নাই, খালি নিয়ে গিয়ে ফেলে দেয়, সারা রাস্তা ফেলতে যায়, এক জায়গায় গিয়ে ডাম্প করে দেয়, শেষ। রিসাইকেল ইউজ হচ্ছে না। এখন ওয়েস্ট কনসার্নের মতো ইনস্টিটিউশন তো বাংলাদেশে বেশি নেই, ঢাকায় বেশি নাই, একটা দুইটা, এরা তো হাজার হাজার টন ডিল করতে পারে না, তাই না? তো এটা ঠিক যে ফার্স্ট ওয়ার্ল্ডে আমরা দেখেছি বড় শহরে, মানে ভালো ভালো শহরে ইউরোপে, সেখানে কম্পোস্ট কিন্তু অনেক এক্সপেন্সিভ। হ্যাঁ, বাজারে বিক্রি হয় ধরো 5 কেজির বস্তা বাংলাদেশ টাকা 2000-2500 টাকা এরকম দাম। হ্যাঁ, কিনতে পাওয়া যায় কম্পোস্ট গুলা, এটা কিন্তু সব এইভাবে তৈরি করা। তারা রিসাইকেল ইউজ করেছে, করে ওই কম্পোস্ট বানিয়েছে। এখন আমাদের এখানে সার্টেনলি করা যায়, ওয়েস্টেশন করে, তারা ওখানে অনেক এমপ্লয়মেন্ট করে, অনেক মানুষের চাকরি হয়, তাই না? অনেক ছাড় ইত্যাদি বিক্রি করে লাভ হয়, এটা করা যায়, সবই করতে হবে এবং করা উচিত, তাই না? কিন্তু আনফর্চুনেটলি আমাদের যারা দোজ হু হ্যাভ স্টাডিড, মানে পিএইচডি করেছে যারা ওয়েস্টেজ নিয়ে, ওয়েস্ট ম্যানেজমেন্ট, তারা বলে যে ঢাকা শহরে ওয়েস্ট ম্যানেজমেন্ট কিছু নাই, ম্যানেজমেন্ট বলে কিছু নাই। কমিউনিটি লেভেলে আছে, কমিউনিটি বেসড ম্যানেজমেন্ট আছে, বাড়ি থেকে নিয়ে যায়, কমিউনিটি পে করে, তাই না? মাসে 60 টাকা 80 টাকা 100 টাকা দিতে হয়, এটা দেওয়া লাগে। আগে আমরা বাইরে থাকছি, দিয়েছি, নিয়ে যায়, ম্যানেজ করে কমিউনিটি, গিয়ে এক যে ডাম করে দিয়ে আসে, তাই না? সিটি কর্পোরেশন। কিন্তু সিটি কর্পোরেশন দায়িত্ব যে বাড়ি থেকে, আমরা বিদেশে থাকছি না, একদম সে ভোরবেলা আমরা দেখছি, এরাও দেখি না, আমি আমেরিকাতেও দেখছি, যারা রাত 11টার পরে শুরু হয় এদের ওয়েস্ট কালেকশন। হ্যাঁ, দেখবা যে লোকজন সব ওয়েস্টেজ, তাদের বাড়ির একটা জায়গা আছে, ড্রাম, সে বিভিন্ন কালারের ড্রাম, জাপানেও আছে, সুন্দর সিস্টেম। হ্যাঁ, একটা সাথে মিক্স করা যায় না, করলে শাস্তি হবে, হ্যাঁ, জরিমানা করে। তো বিভিন্ন রকম সেগুলো কিভাবে কালেক্ট করে নিয়ে যাচ্ছে গাড়িতে। হ্যাঁ, এবং জাপানে দেখছি ভোরবেলা একদম, একদিন বেরোচ্ছি 5টার দিকে, আমার ফ্লাইট সকালে, দূরে ছিলাম, টোকিও থেকে নারিতা 2.5-3 ঘন্টা লাগবে এয়ারপোর্টে। সকালে শুধু ময়লার গাড়ি, মানে ওয়েস্টেজ মিউনিসিপ্যালিটির গাড়ি, পুরা রাস্তা, আর কোনো গাড়ি নেই, তারা এগুলো কালেকশন করতেছে। তো সকাল হওয়ার আগেই, মানুষজন চলাচলের আগেই তারা রাস্তা ধুয়ে ক্লিন করে দেয় রেগুলারলি, এটা হলো তাদের টাস্ক। এবং তাদের মিউনিসিপাল অথরিটিজ কি পরিমাণ স্ট্রং, এটা অনেক স্টোরি আছে, এগুলো তোমরা নিজেরা এক্সপিরিয়েন্স করতে পারবে যখন তোমরা ইউ উইল বি আউটসাইড। এগুলো আর ব্যাখ্যা করার প্রয়োজন হবে না যে হাউ দি ওয়েস্ট ম্যানেজমেন্ট গোজ অন দ্য ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি। এনিওয়ে, তো এগুলো অনেক কিছু সম্ভব, অনেক অনেক ভালো ভালো উদ্যোগ নেওয়া যায়, অনেকে আসেও। at the same time, মানে later দেখা যায় তারা they will lose their interest, এখানে ইনসেন্টিভ পাওয়া যায় না, সাপোর্ট পাইতে হবে, অনেক ব্যাপার আছে, ঠিক না? এখন তুমি একটা ফার্ম করলা যে আমি ওয়েস্ট কালেক্ট করবো, করে এগুলো করবো, তাই না? that is not going to be easy, দেখবে অনেক ঝামেলা আছে সেখানে। Anyway, so let us stop. Okay, Tanveer Ahmed. Yes, sir. Raina Khan Riel. Yes, sir. ঠিক আছে, জলি। প্রেজেন্ট স্যার। হ্যাঁ, সাথে সাথে বন্ধ করে দিও হয়ে গেলেই। মাহফারা হাসান। Yes, sir. হোসেন। Yes, sir. আবুল হোসেন টিটু। Yes, sir. সাকিব। Yes. আনিশা খন্দকার। Yes, sir. ইউসুফ শরীফ। Present, sir. Sir, Ruqayya.
হ্যাঁ, আচ্ছা রুকাইয়া, শুভ তামিম, Yes, sir. লুবনা আক্তার, সাবরিনা